ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি কথা মাথায় রেখে আমরা জেনারেল স্টাডিজ থেকে প্র্যাকটিস সেট শুরু করেছি। তো আজকে আমরা 11 নম্বর প্র্যাকটিস সেট এখানে আলোচনা করব। আজকেও আমরা এই ভিডিওতে 25টি এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। প্রথম প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে সঠিক উত্তর ঋষভদেব। ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। তিনি ছিলেন ইক্ষ্বাকু রাজবংশের প্রতিষ্ঠাতা। এই ঋষভনাথকে বা ঋষভদেবকে জৈন ধর্মের প্রতিষ্ঠাতাও বলা হয়। ঠিক আছে। এবং যেটা আমরা জেনে থাকি জৈন ধর্মের সম্পর্কে, জৈন ধর্ম বললেই আমরা সবার প্রথমে মহাবীরকে জেনে থাকি, বর্ধমান মহাবীরকে। ইনি ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বোদয় ও ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? সর্বোদয় এবং ভূদান বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে আচার্য বিনোবা ভাবে। ভূদান বিপ্লব হচ্ছে যেসব ধনী জমিদাররা জমির মালিকানা ভোগ করত, প্রচুর পরিমাণে জমির মালিকানা ভোগ করতেন, তাদের কাছ থেকে কিছু জমি নিয়ে, তাদেরকে মানিয়ে কিছু জমি নিয়ে যারা ভূমিহীন তাদেরকে কিছু জমি দান করার চেষ্টা করানো, এটা হচ্ছে ভূদান আন্দোলন। এটা শুরু করেছিলেন এই আচার্য বিনোবা ভাবে। তিনি ছিলেন একজন গান্ধীবাদী নেতা। তিনি 1951 সালে পোচমপল্লীতে এই ভূদান আন্দোলনটি শুরু করেছিলেন। সর্বোদয় আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা একটা আন্দোলন। তিনি ধনী দরিদ্র সকলের জন্য একটা সার্বিক উন্নতির জন্য এই সর্বোদয় আন্দোলন শুরু করেছিলেন। এটি 1948 সালে শুরু করেছিলেন। যদিও এই আন্দোলনের মূল নেতা ছিলেন এই আচার্য বিনোবা ভাবে এবং জয়প্রকাশ নারায়ণ। অর্থাৎ গান্ধীজি সর্বোদয় আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিন্তু ইনারাই এই বিনোবা ভাবে এবং জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় আন্দোলনটা চালিয়ে নিয়ে গিয়েছিলেন। 3 নম্বর, দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী ছিলেন, এখানে অপশনের মধ্যে সুলতান রাজিয়া হয়ে যাবে সঠিক উত্তর। সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিলেন। 4 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন, এখানে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হরিশচন্দ্র মুখার্জি। হিন্দু প্যাট্রিয়ট 1853 সালে 6 জানুয়ারি প্রথম গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় শুরু হয়। তখন মালিকানা ছিলেন মধুসূদন রায় এর মালিকানা ছিলেন। এটি একটি ইংরেজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক সংবাদ। ঠিক আছে। এটি প্রথমে গিরিশচন্দ্র ঘোষ, পরবর্তীকালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখার্জি এবং তার পরবর্তীকালে কৃষ্ণদাস পাল সম্পাদনা করেছিলেন। এই গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশ্চন্দ্র মুখার্জির সময় মূলত 1857 যে বিদ্রোহ এবং নীল বিদ্রোহ এগুলো ফুটে উঠেছিল তাদের লেখনীতে। কৃষ্ণদাস পাল যখন ছিলেন সম্পাদনা করতেন, তখন তার লেখনীতে ফুটে উঠেছিল ইলবার্ট বিল, ইমিগ্রেশন বিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এগুলো লেখাগুলো ফুটে উঠেছিল। সেই সময় এই হিন্দু প্যাট্রিয়ট খুবই নামকরা একটা সাপ্তাহিক ছিল। এই পত্রিকাটি 71 বছর চলেছিল এবং 1924 সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। তোমরা এটা জেনে রাখতে পারো যে হিন্দু প্যাট্রিয়টের মালিকানা একসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েছিলেন। ঠিক আছে। চলো 5 নম্বর কেসে দেখি। নদীর কোন গতিপথে মিয়ান্ডার গঠিত হয়? নদীর 3টে গতিপথ আছে, উচ্চ, মধ্য, নিম্ন। এর মধ্যে নিম্ন বা সমভূমি প্রবাহে এই মিয়ান্ডারটা গঠিত হয়। মিয়ান্ডার কি জিনিস? মিয়ান্ডার হচ্ছে এই যে নদী চলছে, নদী সোজা না গিয়ে যে বেঁকে বেঁকে চলছে, এই বাঁকা বাঁকা যাওয়াটাকে মিয়ান্ডার বা ভাঁজ বা আঁকা বাঁকা পথ বলে। ঠিক আছে। এর সৃষ্টি কেন হয়? নদীর মধ্য প্রবাহে জলস্রোতের গতিটা কমে যায়। বাধা এড়ে যাওয়ার সময় নদী আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। বাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেখানে ক্ষয়টা কম হয়, আর বিপরীত অংশে পরিজমা হয়। এভাবে ক্ষয় সঞ্চারের ফলে এরকম অসংখ্য বাঁক তৈরি হয়। আবার দেখবে এরকম মিয়ান্ডারের ফাঁকে ফাঁকে কোনো কোনো জায়গায় এরকম ভাবে এই হালকা চাঁদের মতো একটা অংশ থাকে গড়ে ওঠে নদীর। এটাকে বলা হয় অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এটিও সমভূমি প্রবাহে দেখা যায়। তো পরীক্ষা যদি আসে মিয়ান্ডার ও অশ্বক্ষুরাকৃতির হ্রদ কোন প্রবাহে তৈরি হয়, তখন তোমরা বলবে নিম্ন বা সমভূমি প্রবাহে এটি তৈরি হয়। ঠিক আছে। 6 নম্বর, সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটির নাম কি? সাহারা মরুভূমিতে দুটি বায়ুপ্রবাহ আছে, একটা হচ্ছে সিরক্কো এবং একটা হচ্ছে খামসিন। তো খামসিন সেটা হচ্ছে মিশর এবং ইসরায়েলের মধ্যে প্রবাহিত হয়। আর এই বায়ুপ্রবাহগুলো হচ্ছে গরম, কারণ মরুভূমি থেকে আসছে গরম, শুষ্ক এবং ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ। তো খামসিনটাও মিশর ইসরায়েলে দেখা যায় এবং সিরক্কোটা মিশর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পার করে দক্ষিণ ইউরোপে চলে যায়। এটা দক্ষিণ ইউরোপেও এই ঝড়টা দেখা যায়, তখন এটা সিরক্কো নাম নেই। ঠিক আছে। এটা বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায়। 7 নম্বর, দিয়েগো গার্সিয়া দ্বীপটি কি? দিয়েগো গার্সিয়া দ্বীপটি হচ্ছে এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। ভারত মহাসাগরের কোনখানে আছে? এটা ম্যাপটা দেখো, ইন্ডিয়ার ঠিক নিচে একদম এই জায়গাটাতে দিয়েগো গার্সিয়া দ্বীপটি আছে। ঠিক আছে। এটা মালদ্বীপের নিচে সাগর দ্বীপপুঞ্জের দক্ষিণতম অংশে আছে এবং সিসিলি বা মরিশাসের কাছাকাছি রয়েছে এই দিয়েগো গার্সিয়া দ্বীপটি। দিয়েগো গার্সিয়া দ্বীপটি বিখ্যাত কেন?
এটি ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি একটা অংশ। বর্তমানে এটি মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে আছে। আমেরিকা এটা দখল করে রেখেছে, তাদের সামরিক ঘাঁটি করে রেখেছে। এটি নির্জনতার জন্য এটাকে ফ্যান্টাসি আইল্যান্ড বলা হয়। ঠিক আছে। 8 নম্বর, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী সবচেয়ে এখানে দক্ষিণতম অংশে আছে, দেখো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। ঠিক আছে, ক্যানবেরা এই পাশের ম্যাপটি হচ্ছে ক্যানবেরার ছবি। 9 নম্বর, সৌরজগতে কোন গ্রহ সবুজ গ্রহ নামে পরিচিত? সৌরজগতে 8টি গ্রহ আছে। 8টি গ্রহের মধ্যে ইউরেনাসকে তার মিথেন গ্যাসের আধিক্যের কারণে সবুজ গ্রহ বলা হয়, কারণ এটা সবুজ দেখায় দূর থেকে। এছাড়াও শুক্র হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, শুক্র গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। ঠিক আছে। এছাড়াও আকাশে আমরা যে সন্ধ্যাবেলা যে তারা দেখি সেটাকে বলা হয় সন্ধ্যা তারা। এই সন্ধ্যা তারা শুক্র গ্রহটাকে বলা হয়, এবং শুকতারা বলা হয় যখন এটা সকালে আমরা যখন দেখতে পারি ভোরের বেলা, তখন এটাকে শুকতারা বলা হয়। ঠিক আছে। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, কারণ মঙ্গলের মধ্যে আয়রন অক্সাইড রয়েছে, এটাও জেনে রাখবে। আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এগুলো সব জেনে রাখবে, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে, বারবার আসে এবং আসবে আবার। ঠিক আছে। 10 নম্বর, নিম্নলিখিত বিকল্পের মধ্যে কোনটি স্থল থেকে স্থল মিসাইল? অর্থাৎ স্থল থেকে ছাড়া হবে এবং স্থলতে গিয়ে যে নিক্ষেপ করবে। ঠিক আছে। এটা কোনটা? এটা হচ্ছে পৃথিবী, অগ্নি, ব্রাহ্মস, এই তিনটে হচ্ছে স্থল থেকে স্থল মিসাইল। এই ছবিটা পৃথিবী, ভারতের প্রথম মিসাইল, তারপরে অগ্নি, তারপরে ব্রাহ্মস, যেটা ভারত এবং রাশিয়া মিলে বানিয়েছে সুপারসোনিক, ভারতের ব্রহ্মাস্ত্র এটাকে বলা চলে। 11 নম্বর, ক্যাম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? ক্যাম্পস তৃণভূমি এবং পম্পাস তৃণভূমি এটা আছে দক্ষিণ আমেরিকাতে। তৃণভূমিগুলো উত্তর আমেরিকার তৃণভূমি প্রেডি, এটা মনে রাখবে। দক্ষিণ আমেরিকার পম্পাস বা ক্যাম্পস। আফ্রিকার তৃণভূমি হচ্ছে সাভানা, মধ্য ইউরেশিয়ার তৃণভূমি স্টেপিস, এবং নিউজিল্যান্ডের যে তৃণভূমি, নিউজিল্যান্ডের যে এরিয়ার তৃণভূমিগুলো আছে সেটাকে টাসক বলা হয়। ঠিক আছে, টাসক বলা হয়। 12 নম্বর, ইউএসএ এবং কানাডা সীমারেখা যে নামে পরিচিত সেটি কি? সেটি হচ্ছে 49তম প্যারালাল হচ্ছে আমেরিকা এবং কানাডার সীমারেখা। এটি সবচেয়ে বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত, এটা মনে রাখবে এই পুরো এরিয়াটা। নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে? সবচেয়ে বড় অন্ত্র আছে এগুলোর মধ্যে, অপশনগুলো গরুটা হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া বৃহত্তম অন্ত্র আছে শুক্রাণু, তিমি আর নীল তিমির মধ্যে, যদি এখানে অপশনে গরু আছে তাই গরুটা এটা হবে। সালফার দ্রুত দ্রবীভূত হয়, সালফার দ্রবীভূত হয় এখানে অপশনের মধ্যে হয়ে যাবে কার্বন ডাই সালফাইডে সালফার দ্রুত দ্রবীভূত হয়। সালফার জলে কিন্তু অদ্রবণীয়, কিন্তু কার্বন ডাই সালফাইডে দ্রবণীয়। এছাড়া অল্প পরিমাণ বেঞ্জিন, টুলিন এগুলোতে দ্রবীভূত হয়। ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কিসের বিষয়? স্টেটের না সেন্ট্রালের, ইউনিয়ন, না কনকারেন্ট লিস্টে? কোন লিস্টে আছে? তো সেটা হয়ে যাবে অঙ্গরাজ্যের বিষয়টা। ঠিক আছে। ভারতীয় সংবিধান কেন্দ্র রাজ্যগুলোর মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা ভোগ করে, অর্থাৎ ক্ষমতাটা ভাগ করে দেয়। কেন্দ্রের ক্ষমতা কতটা এবং রাজ্যের ক্ষমতা কোন জায়গা, সেগুলো ভাগ করা আছে ভারতীয় সংবিধানে। কিছু কিছু বিষয় রাজ্যের উপর রয়েছে, রাজ্যের আইনসভা যেগুলো একচেটিয়া আইন ক্ষমতা দেখাতে পারে, যেমন কৃষির ক্ষেত্রে রাজ্য সরকার একচেটিয়া ক্ষমতা দেখাতে পারে। তবে কিছু কিছু বিষয় ইউনিয়নের আন্ডারেও রয়েছে এবং কনকারেন্ট লিস্টের মধ্যে, অর্থাৎ সমসাময়িক তালিকার মধ্যেও রয়েছে। রাজ্য তালিকায় যেসব অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে স্বাস্থ্য, পুলিশ, জনশৃঙ্খলা, আদালত পরিষেবা, কারাগার, স্থানীয় সরকার, এগুলো হচ্ছে যে রাজ্য সরকার লিস্টে আছে, অঙ্গরাজ্যের বিষয় আছে, সেগুলো রয়েছে। 16 নম্বর, স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলোর মধ্যে, সেগুলো হচ্ছে এখানে অপশনের মধ্যে হয়ে যাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ আছে। স্যার ক্রিক হচ্ছে এই যে গুজরাটের এই অংশ দেখতে পাচ্ছি, এখানে কচ্ছের রান আছে, এই এরিয়াটাতে ডিসপিউটেড এরিয়া, এটা হচ্ছে স্যার ক্রিক সংক্রান্ত বিবাদ। ঠিক আছে। এটা 96 কিলোমিটার জল থাকে এবং পাঁক থেকে এরিয়াতে বিএসএফরা এখানে দাঁড়িয়ে থাকে, অতন্ত্র প্রহরীর মতো এখানে রক্ষা করছে। এখান থেকে 26/11 যে আমাদের হামলা হয়েছিল, এই কাসব এই রাস্তা দিয়ে এসেছিলেন। তো এটা একটা বিবাদিত এরিয়া, এই জন্য এই এরিয়াটা আতঙ্কবাদীরা সবসময় প্রেফার করে এই রাস্তা দিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে। এটি ভারতের গুজরাটকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে পৃথক করেছে। এটা যখন ভারত ভাগ হয় তখন এই সমস্যাটা দেখা যায়, যার কারণে কোনো সীমানা নির্ধারণ করা এখানে হয়নি। 17 নম্বর, সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথমে ঘটে পাঞ্জাব এবং হরিয়ানাতে, যদিও সবুজ বিপ্লব প্রথম মেক্সিকোতে শুরু হয় 1950 থেকে 1960 সালে, কিন্তু ভারতে এটা 1966 সালে পাঞ্জাবে শুরু হয় প্রথম। ঠিক আছে। এই সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিজ উৎপাদনটাকে বৃদ্ধি করা। মেক্সিকোর নরম্যান বোরলগ এই সবুজ বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন। এটা পরীক্ষাতে আসে, ভালো করে মনে রাখবে। ভারতে সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায়, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে উৎপাদনটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। 18 নম্বর, পর্যাপ্ত পরিমাণ অ্যামালেজের উৎপত্তিস্থল কোথায়? অ্যামালেজের উৎপত্তিস্থল হচ্ছে
এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে অগ্ন্যাশয়। এখান থেকে তোমরা দেখে নাও, অ্যামালেজ মুখে এবং অগ্ন্যাশয়তে তৈরি হয়, বেশি পরিমাণে তৈরি হয় অগ্ন্যাশয়তে। ঠিক আছে, এছাড়াও অগ্ন্যাশয়তে ট্রিপসিন এবং অগ্ন্যাশয় যে লাইপেজ সেটাও কিন্তু অগ্ন্যাশয়ে তৈরি হয়। অগ্ন্যাশয় থেকে তিনটে হয়, অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ। লালারসে অ্যামাইলেজ আছে এবং এখানে দেখো মল্টেজ স্যালাইভা আছে। এগুলো তোমরা একটু পজ করে এখানে দেখে নেবে। ঠিক আছে, 19 নম্বর, চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণের কাজ করে তাকে কি বলা হয়? চিংড়ির এই যে মুখের এই অংশটা, এই সামনের অংশটা, এটাকে বলা হয় ক্যারাপেস। যে অংশটা ফুলকাকে ঢেকে রাখে, চিংড়ির যে শ্বসনতন্ত্র সেটাকে ঢেকে রাখে। তো এই ক্যারাপেসের যে গিল আবরণের কাজ করে, গিল আবরণ বলতে ফুলকার আবরণ হিসেবে কাজ করে ক্যারাপেসটা। এবারে ফুলকাকে ঘিরে থাকে ক্যারাপেসের একটা অংশ, সেটা হচ্ছে ব্রেঙ্কিওস্টেগাইট। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেঙ্কিওস্টেগাইট, ফুলকাকে ঘিরে থাকে। এছাড়াও এপিপোডাইটিস আছে, আর যারা ফুলকা আছে, এগুলো হচ্ছে চিংড়ির শ্বসনতন্ত্রের অংশ। 20 নম্বর, ভারতের আইনের প্রথম অফিসার বা ফার্স্ট ল অফিসার কি নামে পরিচিত? ভারতের ফার্স্ট ল অফিসার হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ভারতের প্রথম আইন কর্মকর্তা। তার কাজ কি? তিনি ভারত সরকারকে বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ দেন। সুপ্রিম কোর্টে ভারত সরকারের উপস্থিত হন, ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকেন এবং প্রধান আইনি উপদেষ্টা তিনি। অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন 76 নম্বর অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে অধিষ্ঠিত হতে পারেন এবং সংসদের যে কোনো মন্ত্রী অর্থাৎ এমপিদের সমান্তরাল পদ তা থাকে এবং অ্যাটর্নি জেনারেল যে কোনো কার্যক্রমে অংশ নিতে পারেন। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আর ভেঙ্কটরমানি। এতটাই ভারতের প্রথম আইন অফিসার অ্যাটর্নি জেনারেলের পাওয়ার। এমপিদের মতো সমান কক্ষের পাওয়ার থাকে, সমান পাওয়ার থাকে অ্যাটর্নি জেনারেলের। ঠিক আছে, 21 নম্বর, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন রাজ্যপাল। ঠিক যেমন সেন্ট্রাল ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলকে যেমন রাষ্ট্রপতি নিযুক্ত করেন, ঠিক একই রকম ভাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যপাল নিযুক্ত করেন। বর্তমানে এটা 165 ধারা অধীনে নিয়োগ করেন। বর্তমানে অ্যাডভোকেট জেনারেল আছেন ঈশ্বর দত্ত। নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? রাসায়নিক বিক্রিয়া নয়, এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে জলকে বাষ্পে পরিণত করা রাসায়নিক বিক্রিয়া নয়, কারণ জল বাষ্পে পরিণত হতে পারে, আবার বাষ্পটা ঠান্ডা হওয়ার পরে সেটা জলে পরিণত হয়, আবার জলটা বরফে পরিণত হতে পারে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কি জিনিস? যে প্রক্রিয়ার মাধ্যমে তার রাসায়নিক পরিবর্তন ঘটে যায়। আর ভৌত যে বিক্রিয়াটা বা ভৌত পরিবর্তন, সেটা হচ্ছে তার বাহ্যিক কাঠামো পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন উদাহরণ হচ্ছে এই জলের স্ফুটন, যেটা বললাম। রাসায়নিক পরিবর্তন হচ্ছে ধরো ডিম সিদ্ধ করা। ডিম সিদ্ধ করলে সেই সেদ্ধ ডিমটাকে আবার ডিমে ফেরত করা যাবে? করা যাবে না, কারণ তার রাসায়নিক বিক্রিয়া হয়ে তার রাসায়নিক পরিবর্তন হয়ে গিয়েছে। শাকসবজি পচে যায়, সেটাকে পুনরায় আনা যাবে? আনা যাবে না, কারণ তার মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক আছে, 23 নম্বর, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতু প্রলেপ দেওয়া হয়? তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর সাধারণত জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। এছাড়া নিকেলেরও প্রলেপ দেওয়া হয়, কিন্তু জিঙ্কটা যেহেতু বিশেষ করে ব্যবহার করা হয়, এই জন্য আমরা জিঙ্কটা এখানে বলবো। ঠিক আছে, তড়িৎ লেপন হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের সাহায্যে ধাতুর উপর অন্য ধাতু বা ধাতু সংকরের প্রলেপ দেওয়া, এটা হচ্ছে তড়িৎ লেপন। ঠিক আছে, আচ্ছা, এটাকে গ্যালভানাইজেশন বলে, যেটা দস্তার প্রলেপ দেওয়া হয় এটাকে গ্যালভানাইজেশন বলে, এটা মনে রাখবে। আর সাধারণত এটা বলে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন বলে এই পুরো প্রক্রিয়াটাকে। 24 নম্বর, জলের উপরে কোনো সবুজ রঙের বস্তুকে জলের মধ্যে একজন ডুবুরি কি রং দেখবে? জলের উপরে কোনো সবুজ রঙের বস্তুকে একজন ডুবুরি ওই সবুজ রঙেই দেখবে, কারণ রংটা ফ্রিকোয়েন্সি তার নির্ধারিত হয়। এখানে যদি মাধ্যমের পরিবর্তনও হয়ে যায়, কিন্তু ফ্রিকোয়েন্সি কোনো পরিবর্তন হচ্ছে না, তাই একজন ডুবুরি ওই সবুজ রঙে এটা দেখবে। আর প্রজ্ঞানন্দা ও ডি কুকেশ কোন খেলার সাথে যুক্ত? আর প্রজ্ঞানন্দা, ডি কুকেশ এই দুজনে হচ্ছেন, এনারা দুজনে হচ্ছেন দাবাড়ু। তো ডিয়ার স্টুডেন্টস, এই 25টি প্রশ্ন ছিল। এরকমভাবে আমাদের চ্যানেলে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।